নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। প্রাইম টাইম নিয়ে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতে যে খবরে চোখ রাখবো, আরো একবার বিস্ফোরক মন্তব্য করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলছেন জেলা নেতৃত্বদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন তিনি। তার কথায় মমতা অভিষেকের ওপর তার কোনো রাগ নেই, কিন্তু দলের যারা জেলার নেতৃত্বে রয়েছেন, ববি, অপূর্ব, এমনকি খলিলুর রহমান, তাদের নিয়ে একেবারে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলছেন দলে আমার কোনো গুরুত্বই নেই, প্রয়োজনে তিনি নতুন দল গড়বেন। এমনটাও হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন যে প্রয়োজনে তিনি নতুন দল গড়বেন। নিউজ টাইমকে হুমায়ুন কবির কি বলেছেন আমরা শুনবো। মুখ্যমন্ত্রী বা অভিষেক বা তৃণমূল নিয়ে আমার কোনো সমস্যা হচ্ছে আমার মুর্শিদাবাদ জেলা নিয়ে। যে মাটিতে আমি রাজনীতি করি সেই মাটিতে আমাদের সম্মান ন্যূনতম নাই। সেই সম্মান ফিরে পেতে মুর্শিদাবাদের ভোটারদের সম্মান ধরে রাখতে আমি এই পদক্ষেপ। জেলার রাজনীতিতে যে ধরনের ভুঁইফোড়দের নেতা বানিয়ে রাখা হচ্ছে, তাদের নেতা মেনে নিয়ে আমার পক্ষে সেখানে টিকে থাকা খুব মুশকিল। এখান থেকে ববি হাকিম যায়, সেও 2-4 জনেরকে খবর দেয়, তারা তাদেরকে নিয়ে অনেক ঔদ্ধত্য দেখায়, আমাদেরকে কোনো গুরুত্বই দেয় না। 1 নম্বরে কংগ্রেস, 2 নম্বরে বিজেপি, 3 নম্বরে তৃণমূলের জোড়া ফুলের প্রতীকের ভোট। তাহলে তারা সামনের বেঞ্চেতে বসে নেতৃত্ব দেবে, আর আমরা কি ঘোড়ার ঘাস কেটে বেড়াবো নাকি? ন্যায্য কথা বলবো, তো বিক্ষুব্ধ না ক্ষুব্ধ ওসব নিয়ে আমার কোনো অ্যানালিসিস করার প্রয়োজন নেই। নতুন দল কবে থেকে আমরা 2026 জানুয়ারি মাসে জানতে পারবো। আপনারা শুনলেন জেলা নেতৃত্বদের নিয়ে একেবারে বিস্ফোরক অভিযোগ করছেন তিনি। একের পর এক বারবার দল বিরোধী মন্তব্য উঠে আসছিল তার, আর এবার নতুন দল গঠনের বিস্ফোরক অভিযোগ। বারবার তিনি কেন এই ধরনের অভিযোগ করছেন, এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, এই যে হুমায়ুন কবির আমরা আগেও দেখেছি, এর আগে বারবার তিনি দল বিরোধী বিভিন্ন মন্তব্য করেছেন, আর এবার তিনি একেবারে দলের জেলা নেতৃত্বদের নাম উল্লেখ করেছেন, তারপর তিনি ক্ষোভ উগড়ে দিচ্ছেন। এমনকি তিনি 15ই আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিচ্ছেন নিজের দলকেই, কারণ তিনি বলে দিচ্ছেন যে পরবর্তীতে তিনি নতুন দল গড়বেন। দেখো বৃষ্টি, এই হুমায়ুন কবির এমন একজন বিধায়ক, আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন ইস্যুতে শাসক দল যে স্ট্যান্ড নিয়েছে হুমায়ুন কবিরকে তার উল্টো মেরুতে দাঁড়িয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে। সেই বিতর্কিত মন্তব্যের জেরে একাধিকবার তিনি কিন্তু তাকে সতর্কও করেছে দল, বা দলের তরফ থেকে তাকে কিন্তু শোকজও করা হয়েছে। এবং তার জেলায় অর্থাৎ মুর্শিদাবাদের যে গোষ্ঠী কোন্দলের অভিযোগ তিনি করছেন, এটা কিন্তু তিনি এর আগেও একাধিকবার বিভিন্ন সময় সেই বিষয়ে সরব হয়েছিলেন। এবং তার জেলাতেই, জেলা নেতৃত্বে বা জেলার সংগঠনে তাকেই ঠিকমতো গুরুত্ব দেওয়া হয় না। যে সমস্ত জেলার অনুষ্ঠানগুলো হয়, যে কর্মসূচি হয়, সেখানে হুমায়ুন কবির তিনি ডাক পান না, তাকে ডাকা হয় না, এই অভিযোগ কিন্তু তিনি এর আগেও করেছেন বিভিন্ন সময়। এবং একেবারে স্পষ্ট করেই হুমায়ুন কবির জানাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর তার কোনো ক্ষোভ নেই বা কোনো রকম কোনো অভিযোগ নেই। তার মূলত অভিযোগ যে অপূর্ব সরকার বা খলিলুর রহমানের মতো যে জেলা নেতৃত্বরা রয়েছে তাদের বিরুদ্ধেই তার মূলত অভিযোগ। এবং কলকাতা থেকে যে নেতৃত্বরা যায়, ফিরাদ হাকিম সহ অন্যান্য যে নেতৃত্বরা যখন মুর্শিদাবাদে যান, তাদেরকে সঙ্গে নিয়ে জেলা নেতৃত্ব তারা বিভিন্ন কর্মসূচি করে, কিন্তু যিনি এলাকার বিধায়ক তিনি এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানে বা কর্মসূচিতে তিনি ডাক পাচ্ছেন না, কোথাও গিয়ে যথাযথ গুরুত্ব পাচ্ছেন না, এরকমটাই বোঝাতে চাইছেন হুমায়ুন কবির। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে এই গোটা বিষয়টিতে আরো এক ধাপ এগিয়ে তিনি কিন্তু একেবারে স্পষ্ট করে দিয়েছেন বা ডেডলাইন দিয়েছেন বলা যায়, যে 15ই আগস্ট পর্যন্ত তিনি অপেক্ষা করবেন, তিনি দেখবেন যে দল কি ব্যবস্থা নিচ্ছে বা আদৌ এই গোষ্ঠী কোন্দলের বিষয়গুলো আদৌ মীমাংসা হচ্ছে কিনা। এবং 2026 সালের 1 জানুয়ারি থেকে একেবারে হুমায়ুন কবির নতুন দল গঠন করতে চলেছেন। এবং তার বক্তব্য যে শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, পার্শ্ববর্তী যে জেলা অর্থাৎ নদিয়া, উত্তর দিনাজপুর বা মালদা, সেখান থেকেও বহু মানুষের জনসমর্থন তিনি পাবেন। এবং হুমায়ুন কবিরের মতো আরো অগণিত হুমায়ুন কবির এই দলের সঙ্গে যুক্ত হবে। এবং কোথাও গিয়ে তাকে যখন প্রশ্ন করা হচ্ছে সেক্ষেত্রে তিনি কি 26-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বা তিনি কি তার নতুন দলকে প্রার্থী দেবে, সেখানেও কিন্তু তার বক্তব্য যে যদি নতুন দল প্রার্থী দেয় সেক্ষেত্রে সেখানেও কিন্তু তিনি মানুষের জনসমর্থন পাবেন, বা মানুষ জানে যে হুমায়ুন কবির মুর্শিদাবাদে বা ভরতপুরে
হুমায়ুন কবিরের কি অবদান রয়েছে বা তিনি কি কি কাজ করেছেন কোথাও গিয়ে, এরকম একটা ইঙ্গিত হুমায়ুন কবির দিয়েছেন। এবং সেক্ষেত্রে বলা যায় যে এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন ইস্যুতে হুমায়ুন কবির দলের অন্দর অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক হয়েও তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের অনেক সময় তিনি কোথাও গিয়ে সমালোচনা করেছেন বা দলের অনেক সিদ্ধান্তের বিষয় নিয়ে তিনি মুখ খুলেছেন, এবং যেটা নিয়ে তাকে কিন্তু রীতিমতো শোকজ করা হয়েছিল, তাকে বিভিন্ন সময় শাস্তির মুখে পড়তে হয়েছিল। এবং এক্ষেত্রে একেবারে স্পষ্ট করে দিয়েছেন তিনি যে জেলা নেতৃত্ব বা জেলার মধ্যে যে জেলার অন্দরে যে গোষ্ঠীকন্দল রয়েছে সেই বিষয়টা নিয়েই তার ক্ষোভ, তার অভিমান, এবং কোথাও গিয়ে তাকে পর্যাপ্ত গুরুত্ব দিচ্ছে না তার জেলা নেতৃত্ব, তিনি ডাক পাচ্ছেন না, বিভিন্ন কর্মসূচিতে তাকে ডাকা হচ্ছে না। সেই কারণেই মূলত এই যে নামগুলো বললাম যে অপূর্ব সরকার বা খলিলুর রহমানের বিরুদ্ধেই তার অভিযোগ, এবং সেই কারণে তিনি যেহেতু বারবার করে সেই অভিযোগ করেছেন বা দলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার একেবারেই তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে, তৃণমূল কংগ্রেসের সঙ্গ থেকে বেরিয়ে গিয়ে তিনি নতুন একটি দল গঠন করতে চলেছেন বা দল গঠন করবেন, সেরকমই একটা পরিকল্পনা বা ইঙ্গিত হুমায়ুন কবিরের বক্তব্য থেকে উঠে এলো। বেশ মৌমিতা, তার মানে 26-এর বিধানসভা নির্বাচনের আগেই নতুন দল গঠন করতে চলেছেন ভরতপুর তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, এমনটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন তিনি, স্পষ্ট ভাষায় উল্লেখও করে দিয়েছেন। অনেক ধন্যবাদ মৌমিতা। দলের কোনো গুরুত্ব তাকে দেওয়া হচ্ছে না, এমনটাই বিস্ফোরক অভিযোগ তার। জেলার মাটিতে তাকে ন্যূনতম সম্মান দেওয়া হয় না, কিছুতেই যেন রাগ কমছে না এই বিধায়কের। একেবারে এবার প্রয়োজনে তিনি বলে দিয়েছেন যে তিনি নতুন দল পর্যন্ত গঠন করবেন। মমতা অভিষেককে নিয়ে তার কোনো সমস্যা নেই, কিন্তু তার সমস্যা ববি হাকিম, অপূর্ব সরকার এবং খলিলুর রহমানকে নিয়ে, কারণ তারা তাকে সম্মান প্রদর্শন করেন না। এই বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম না তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তিনি কি বলছেন শোনাবো। এগুলো হুঁশিয়ারি বলা ভুল। হুঁশিয়ারি হচ্ছে যে সত্যি তার ভয় দেখানোর ক্ষমতা থাকলে, অতৃপ্ত আত্মা নিয়ে হুঁশিয়ারি দেওয়া যায় না। আর এখানটাতে তৃণমূল কংগ্রেস এসব কথাতে ভয়ও পায় না। দল করবেন, নিজে রেজিগনেশন দিয়ে চলে যান না। এরকম যদি এতই হুঁশিয়ারি হয় তাহলে এমএলএ শিপ থেকে রেজিগনেশন দিয়ে চলে যান। এর মধ্যে আবার কি আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করি কিন্তু জেলা সভাপতিকে পছন্দ করি না, এই সব কথার কোনো অর্থ আছে? দল করছেন, দলের সব জায়গাকার সব লোককে মেনে নিয়েই চলতে হয়। আবার নিজের দল করলে তারপরে তো নিজের দল যদি করে নিজের দলের লোকরাও তো তাকে ওনার এই একই কথা ওনাকে শোনাবে। যাকে বিজেপির কাছ থেকে টাকা পেয়ে দল করার মতন পরিস্থিতি যদি তৈরি করেন তাহলে। আপনারা শুনলেন জয়প্রকাশ মজুমদার, তিনি অভিযোগ করছেন যদি বিজেপির কাছ থেকে টাকা পেয়ে নতুন দল গঠন করতে চান তিনি, তাহলে তিনি গঠন করতেই পারেন, এতে দলের কোনো মন্তব্য নেই, এমনকি তাকে জবাবও তলব করা হবে কিনা সেটা দলের মতামত। তবে এই যে বিস্ফোরক মন্তব্য আমরা দেখেছি, হুমায়ুন কবির বারবার এর আগেও দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, বিভিন্ন বক্তব্য রেখেছেন, আর এবার একেবারে সোজাসুজি জেলা নেতৃত্বদের নাম উল্লেখ করেছেন, ববি হাকিম, অপূর্ব সরকার, এমনকি খলিলুর রহমান, তাদের নাম উল্লেখ করে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলছেন মমতা আর অভিষেকের ওপর তার কোনো রাগ নেই, তবে দল তাকে গুরুত্ব দিচ্ছে না, এই জেলা নেতৃত্বরা তাকে গুরুত্ব দেন না, প্রয়োজনে তিনি নতুন দল গড়বেন, এমনটাই বলেছেন হুমায়ুন কবির। আরো একবার শুনবো ভরতপুর তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তার কি বক্তব্য। মুখ্যমন্ত্রী বা অভিষেক বা তৃণমূল নিয়ে আমার কোনো সমস্যা হচ্ছে আমার মুর্শিদাবাদ জেলা নিয়ে। যে মাটিতে আমি রাজনীতি করি সেই মাটিতে আমাদের সম্মান ন্যূনতম নাই, সেই সম্মান ফিরে পেতে মুর্শিদাবাদের ভোটারদের সম্মান ধরে রাখতে আমি এই পদক্ষেপ। জেলার রাজনীতিতে যে ধরনের ভুঁইফোড়দের নেতা বানিয়ে রাখা হচ্ছে তাদের নেতা মেনে নিয়ে আমার পক্ষে সেখানে টিকে থাকা খুব মুশকিল। এখান থেকে ববি হাকিম যায়, সেও 2-4 জনেরকে খবর দেয়, তারা তাদেরকে নিয়ে অনেক ঔদ্ধত্য দেখায়, আমাদেরকে কোনো গুরুত্বই দেয় না। 1 নম্বরে কংগ্রেস, 2 নম্বরে বিজেপি, 3 নম্বরে তৃণমূলের জোড়া ফুলের প্রতীকের ভোট। তাহলে তারা সামনের বেঞ্চেতে বসে নেতৃত্ব দেবে, আর আমরা কি ঘোড়ার ঘাস কেটে বেড়াবো নাকি? ন্যায্য কথা বলবো, তো বিক্ষুব্ধ না ক্ষুব্ধ ওসব নিয়ে আমার কোনো অ্যানালিসিস করার প্রয়োজন নেই। নতুন দল কবে থেকে আমরা 2026-এর জানুয়ারি মাসে জানতে পারবো।
27 জুলাই থেকে রাজ্যে ভাষা আন্দোলন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নির্দেশিকা পাঠাচ্ছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে আসলাম বিরতির পর, আপনারা দেখছেন প্রাইম টাইম। আর এবার যে খবরে চোখ রাখবো, 27 জুলাই থেকে ভাষা আন্দোলনের সূচনা হবে। ভিন রাজ্যে, যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে যদি বাঙালিদের নিগৃহীত করা হয়, তাহলে বিজেপির যারা নেতৃত্বরা থাকবে তাদের বাড়ির সামনে ধর্নার হুঁশিয়ারি দিয়েছিলেন। 21 জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো। আর এবার মমতার নির্দেশে জেলায় জেলায় নির্দেশিকা পাঠালেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। 27 জুলাই থেকে তৃণমূলের ভাষা আন্দোলনের সেই নির্দেশিকা এবার পাঠালেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, 21 জুলাইয়ের মঞ্চ থেকেই তৃণমূল সুপ্রিমো ঘোষণা করে দিয়েছিলেন ভাষা আন্দোলনের কথা। আর এবার তার যে ঝাঁজ, সেটা সেই নেতৃত্বরা তিনি যেমন ঘোষণা করেছিলেন, ঠিক তেমনই এবার তার নির্দেশিকাও যাচ্ছে জেলায় জেলায়। কি উল্লেখ করা হয়েছে সেই নির্দেশিকায়? একেবারে দেখো, 21 জুলাই মঞ্চ থেকে যেরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো যে নির্দেশ দিয়েছিলেন, অর্থাৎ 27 জুলাই থেকে বাংলার ভাষা আন্দোলন শুরু হবে, সেই অনুযায়ী কিন্তু নির্দেশিকা একেবারে রাজ্য স্তরে কিন্তু রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনি পাঠিয়ে দিয়েছেন এবং জেলা নেতৃত্বদের কাছে ইতিমধ্যেই সেই নির্দেশিকা পৌঁছে যাচ্ছে। এবং সেখানে কি লেখা আছে, সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে 27 জুলাই রবিবার নানুর দিবসের দিন কিন্তু রাজ্যব্যাপী ভাষা প্রতিবাদ আন্দোলন হবে এবং সেখানে বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলতে হবে, সমস্ত জেলায়, ব্লকে, ওয়ার্ডে, অঞ্চলে সব ভাষাভাষী মানুষকে কিন্তু একসঙ্গে নিয়ে কাজ করতে হবে এবং একেবারে বুথ লেভেলে কিন্তু এই আন্দোলন পৌঁছে যেতে হবে। মানুষের কাছে জনসংযোগের মাধ্যমে এই প্রতিবাদ পৌঁছে দিতে হবে। এবং পাশাপাশি যে কথাটা তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছিলে, যে ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেখানে বাংলা ভাষায় কথা বললে অত্যাচারিত হচ্ছে, সেই মানুষটা বাংলার কোথাকার বাসিন্দা, অর্থাৎ বাইরের রাজ্যে যদি গুজরাটে কেউ নদিয়ার বাসিন্দা হয়, সেই নদিয়ায় তার বাড়ি, অর্থাৎ নদিয়ায় তার অঞ্চলে যে বিজেপি নেতৃত্ব রয়েছে, সেই বিজেপি নেতৃত্বের বাড়ির সামনে ধর্ণা চলবে এবং সেই ধর্ণা দেবে তৃণমূলের সংগঠন এবং শাখা সংগঠনের কাছে ইতিমধ্যেই সেই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। বুঝতেই পারছো, 26 নির্বাচন, তার আগে কিন্তু তৃণমূলের তরফ থেকে একেবারে বড়সড় বা জোরালো চাপ সৃষ্টি করা হচ্ছে বিজেপির উপর। তা কিন্তু একরকম স্পষ্ট হয়ে উঠেছে, কারণ একের পর এক যে কর্মসূচি নেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে, তাতে কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে তৃণমূলের তরফ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে। 27 জুলাইয়ে রাজ্যের যে ভাষা আন্দোলনের ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এবার সেই নির্দেশিকা রাজ্য সভাপতি সুব্রত বক্সী বিভিন্ন জেলায় জেলায় পাঠাতে শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে এক এক করে সেই নির্দেশিকা পৌঁছেও যাচ্ছে জেলার বিভিন্ন জেলায় জেলায়। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদ, এবার সেই প্রতিবাদে পথে নামলো বামফ্রন্ট। ধর্মতলা থেকে রামলীলা ময়দান পর্যন্ত চলে এই মিছিলে পা মেলান সুজন চক্রবর্তী। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে পথে বামফ্রন্ট। ধর্মতলা থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিলে পা মেলান সুজন চক্রবর্তী। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে আজ ধর্মতলা থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিল করে বামফ্রন্ট। আর এবার এই বিষয়ে ধর্মতলা থেকে রামলীলা ময়দান পর্যন্ত তারা মিছিল করেন, এই বিষয়ে মোহাম্মদ সেলিম তিনি কি বলেছেন শোনাবো। সব বামপন্থী দলগুলো একটা হয়েছে এবং তারাই খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষা করবে। আমরা গোটা দেশে যেখানে আক্রান্ত হচ্ছে সেখানেও সে মানুষের পাশে আছি, সেই পরিবারগুলোর পাশে আছি এবং বিজেপি তৃণমূলের এই ঘৃণা রাজনীতি
বর্ষা আসতেই নতুন করে ডেঙ্গির বাড়ন্ত, নতুন করে আক্রান্তের সংখ্যা প্রায় 1000। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, তবে একটি বিরতির পর। সঙ্গে থাকুন। ফিরে আসলাম বিরতির পর, আপনারা দেখছেন প্রাইম টাইম। বর্ষা আসতেই বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। নতুন করে রাজ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় 1000 জন। আক্রান্তের নিরিখে প্রথম স্থানে রয়েছে মুর্শিদাবাদ, পঞ্চমে কলকাতা। সংক্রমণ নতুন করে যাতে বৃদ্ধি না পায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলছে স্বাস্থ্য ভবন। বর্ষা আসতেই বাড়ছে ডেঙ্গির সংক্রমণ। জুলাই মাসে নতুন করে 1000 জন ডেঙ্গিতে আক্রান্ত। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 2500 মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। আক্রান্তের নিরিখে প্রথম স্থানে রয়েছে মুর্শিদাবাদ। আক্রান্তের সংখ্যা 367 জন। দ্বিতীয় স্থানে উত্তর 24 পরগনা, সেখানে আক্রান্ত 356 জন। হুগলিতে 265, হাওড়ায় 241, কলকাতায় 100 জন আক্রান্ত ডেঙ্গিতে। চিকিৎসকের মতে এখন থেকেই সাবধানতা অবলম্বন না করলে আগামীতে ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করতে পারে। লক্ষণগুলো সম্বন্ধে সচেতন হন। ডেঙ্গিতে প্রচণ্ড রকম হাই টেম্পারেচার দিয়ে একটা জ্বর আসে, তার সঙ্গে হচ্ছে গা হাত পা ব্যথা এবং র্যাশ বেরোনো। এগুলোর জন্য ডেঙ্গির লক্ষণ। বাদ বাকি ওষুধ কি খাবেন সেটা ডাক্তারের পরামর্শে আপনি থাকুন এবং প্রচুর পরিমাণে জল খান। প্রচুর পরিমাণে জল, ওআরএস, তরল জাতীয় খাবার খান, কারণ রক্ত ঘনীভূত হয়ে যায় ডেঙ্গিতে এক ধরনের। তার জন্য কী বলে, তার কমপ্লিকেশনসগুলো অনেক বেশি দেখা যায়। এবং নিয়মিত রক্ত পরীক্ষা করুন, প্লেটলেটের সংখ্যার ওপরে লক্ষ্য রাখুন। এগুলো দেখলে আপনার ডাক্তারের পরামর্শে থাকলে আপনি নিশ্চয়ই খুব সহজে সুস্থ হয়ে যাবেন। এ বিষয়ে ইতিমধ্যে স্বাস্থ্য ভবনে বৈঠক হয়েছে। সংক্রমণ নতুন করে যাতে বৃদ্ধি না পায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে স্বাস্থ্য ভবনের তরফে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু একটি বৈঠক করা হয়েছে এবং যাতে নতুন করে কোনোভাবেই ডেঙ্গুর সংক্রমণ না বাড়ে এবং ডেঙ্গুর যে সংখ্যা তা ভয়াবহতার রূপ ধারণ না করে তার জন্য কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে বা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু সূত্র অনুসারে জানা যাচ্ছে। ক্যামেরায় জ্যোতির্ময়ের সঙ্গে পৃথিবীর রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা। 21শে জুলাইয়ের সমাবেশে না যাওয়ার শাস্তি বাস কর্মীদের। মঙ্গলবার থেকে উত্তপ্ত 37 ও 37A নম্বর রুটের ঢাকুরিয়া সংলগ্ন বাস স্ট্যান্ড। কাজে যোগ দিতে এলে কর্মীদের বলা হয় আগামী 1 মাস তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মীদের বসিয়ে দেওয়ার পেছনে কাউন্সিলর মৌসুমী দাস রয়েছেন বলে দাবি বাস মালিকদের। তৃণমূলের 21শে জুলাইয়ের সভায় কেন একটিও বাস কর্মীরা হাজির হননি, সেই প্রশ্নে 40 জন বাস কর্মীকে বসিয়ে দেওয়ার অভিযোগে উত্তপ্ত 37 ও 37A নম্বর রুটের ঢাকুরিয়া সংলগ্ন বাস স্ট্যান্ড। এদিন সকালে কাজে যোগ দিতে এসে চালক, কন্ডাক্টর, খালাসিরা জানতে পারেন আগামী 1 মাস তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। রুটের শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের ওই কথা জানান বলে অভিযোগ। এই নির্দেশের জেরে রুটের 48টি বাসের মধ্যে বেশিরভাগ বাসই রাস্তায় বার করা নিয়ে সমস্যা হয়। বাস মালিকেরা বিকল্প কর্মী চেয়েও পায়নি বলে অভিযোগ। এরপর কর্মীরা বাস নিয়ে রাস্তায় নামেন। মঙ্গলবার সকাল 8টা থেকে 3টে পর্যন্ত ওই রুটের বাস পরিষেবা বন্ধ ছিল। ঢাকুরিয়া 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস ওই রুটের ইউনিয়ন সভানেত্রী। কর্মীদের বসিয়ে দেওয়ার ক্ষেত্রে তার নির্দেশ কাজ করছে বলে দাবি বাস মালিক ও কর্মীদের একাংশের। মানে ইন্ডিভিজুয়ালি নিজের বাড়ির পাড়া তরফ থেকে যেতে গেছে যারা আমাদের এখানে আসতে পারেনি, সুস্থ অসুস্থ ছিল, তো তাদেরকে কটা স্টাফকে এখান থেকে ইউনিয়ন তরফ থেকে কমিটি মেম্বার একটা মোহাম্মদ ইসরাফিল যে বলে ছেলেটা আছে, ও বলে দিয়েছে কি তোমরা আজকে ডিউটি ধরবে না, তোমাদের ডিউটি 1 মাসের জন্য তোমাদের বন্ধ করা হলো। এটা লেটার কোনো রকমের দেওয়া হয়নি যে আমাদের তোমাকে সাসপেন্ড করা হলো, কোনোবারই দেওয়া হয় না। যাকেও সাসপেন্ড করা হয় এর আগে কোনোদিনই সাসপেনশন লেটার দেয়নি, ভার্বালি হয়, ভার্বালি বলাতেই সাসপেন্ড করা হয়, সেরকম হিসাবে কালকেও সেটাই হয়েছিল। শ্রমিক ইউনিয়নের দাবি মেনে নামমাত্র খরচে 5টি বাস সমাবেশে নিয়ে যাওয়া হয়। বাকি বাসের মধ্যে বেশি বাস 106 নম্বর ওয়ার্ডে ও ভাড়ায় বারুইপুর যায়। ওই সব জায়গা থেকে কর্মী সমর্থকদের বাসে করে ধর্মতলায় নিয়ে যাওয়ার কাজে ব্যস্ত ছিলেন বাস কর্মীরা। অভিযোগ, বিভিন্ন জায়গা থেকে বাস কর্মীরা সমাবেশে গেলেও কেন তারা কাজ বন্ধ করে রেখে 93 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি হয়ে গেলেন না 21এর সমাবেশে, এই প্রশ্নে তাদের বসিয়ে দেওয়া হয়। কাজে এসেছিল কিন্তু আসার পরে ওদের ডিউটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারণে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে যাচ্ছিল, সেই জন্য আমরা বলেছি যে যদি হাফ গাড়ি দাঁড়িয়েই যায়
হাফ গাড়ি নিয়ে আমরা সার্ভিস তো দিতে পারবো না, কারণ আমাদের দুটো রুট 37, 37A দুটো রুটে সার্ভিস দেওয়া পসিবল না, এই জন্য ব্যালেন্স গাড়িকেও আমরা দাঁড় করিয়ে দিয়েছিলাম। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কাউন্সিলর মৌসুমী দাস। গোটা বিষয়টি অভ্যন্তরীণ সমস্যা বলে দায় ঠেলেছেন তিনি। তাহলে কি কোথাও রাশ আলগা হচ্ছে? একতরফা শাসকের নিদান মেনে নেওয়া নয়, পাল্টা প্রতিবাদেও ভয় পাচ্ছে না কর্মীরা। নিউজ টাইম। রাজধানীর নাকের ডগায় ভুয়ো দূতাবাস। উত্তরপ্রদেশের এসটিএফ এর হানায় হলো সেই পর্দাফাশ। কিভাবে এই জালিয়াতি, কারা করছে এই জালিয়াতি, সবটাই জানাবো প্রাইম টাইমে একটি বিরতির পর। সঙ্গে থাকুন। ফিরে আসলাম বিরতির পর, আপনারা দেখছেন প্রাইম টাইম। আর এবার যে খবরে চোখ রাখবো, রাজধানীর একেবারে নাকের ডগায় ভুয়ো দূতাবাস। দিল্লি থেকে মাত্র 27 কিলোমিটার দূরে এই ভুয়ো দূতাবাসের খোঁজ মিলেছে। আস্ত দূতাবাস খুলে বেনজির জালিয়াতি চলছে সেখানে। উত্তরপ্রদেশের এসটিএফ এর হানায় সেই জালিয়াতির পর্দাফাশ। কবিনগর কেবি 35 নম্বর বাড়িতে তল্লাশি অভিযান চালায় উত্তরপ্রদেশের এসটিএফ। তারপরে সেখান থেকে গ্রেফতার জালিয়াতির পান্ডা হর্ষবর্ধন জৈন। পশ্চিম আফ্রিকার একাধিক দেশের নকল দূতাবাস ওয়েস্ট আর্কটিভ, সাবোরজা, পোলভিয়া, নাদোলিয়া বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক বিদেশি স্ট্যাম্প। উদ্ধার দূতাবাসের স্টিকার লাগানো একাধিক গাড়ি। উদ্ধার হয়েছে 44.7 লক্ষের বেশি বিদেশি মুদ্রা। উদ্ধার করা হয়েছে স্যাটেলাইট ফোনও। গাজিয়াবাদে ঘটনা একেবারে চাঞ্চল্যকর। রাজধানীর নাকের ডগায় মাত্র 27 কিলোমিটার দূরে বেনজির জালিয়াতি চলছে। উত্তরপ্রদেশের এসটিএফ এর হানায় দূতাবাসের সেই পর্দাফাশ। কবিনগরের কেবি 35 নম্বর বাড়িতে তল্লাশি অভিযান, গ্রেফতারে জালিয়াতি পন্ডা হর্ষবর্ধন জৈন। উদ্ধার করা হচ্ছে 44.7 লক্ষের বেশি বিদেশি মুদ্রা। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র। প্রতীক, দিল্লি থেকে মাত্র 27 কিলোমিটার দূরে এই ধরনের একটি দিল্লি থেকে মাত্র 27 কিলোমিটার দূরে এরকম একটা ভুয়ো দূতাবাস, যেখান থেকে বসে তারা বেনজির জালিয়াতি চালিয়ে যাচ্ছে। একেবারেই দেখো, সব থেকে আশ্চর্যজনক ভাবে এই ভুয়ো দূতাবাস কিন্তু দিল্লি থেকে 27 কিলোমিটার দূরে এবং গাজিয়াবাদের কবিনগরে অবস্থিত, যেখানে জানা যাচ্ছে হর্ষবর্ধন জৈন নামে এক ব্যক্তি, যার একটি ওই কবিনগরে প্রাসাদ সময় একটি বাড়ি রয়েছে, সেখানেই কিন্তু তল্লাশি অভিযান চালান উত্তরপ্রদেশের এসটিএফ এর আধিকারিকরা। এবং সেখান থেকে কিন্তু একাধিক নথিপত্র থেকে শুরু করে বিভিন্ন বৈদেশিক মুদ্রা, বিভিন্ন দেশের যে স্ট্যাম্প সহ একাধিক জিনিস উদ্ধার করা হয়েছে, যেটা জানা যাচ্ছে প্রায় 39 লক্ষেরও বেশি কিন্তু নগদ টাকা, যেখানে বিভিন্ন দেশের টাকা রয়েছে। এছাড়াও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা সম্ভব হয়েছে এবং একাধিক গাড়ি, যে গাড়িতে কিন্তু বিভিন্ন দেশের যে নাম্বার প্লেট সেগুলো বসানো রয়েছে, তবে কোনো কিছুরই কিন্তু কোনো বৈধতা নেই, এমনটাই এসটিএফ এর আধিকারিকরা জানাচ্ছেন। তার পাশাপাশি বিভিন্ন দেশের স্ট্যাম্প, এমনকি বিভিন্ন দেশের আধিকারিকদের সঙ্গে মপ করা ছবি। এবং এসটিএফ এর আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে প্রতারণা, বিদেশে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার জন্য কিন্তু এই ভুয়ো দূতাবাস তিনি গড়ে তুলেছিলেন এবং এলাকায় নিজেকে কিন্তু বিভিন্ন দেশের অ্যাম্বাসেডর হিসেবে তিনি পরিচয় দিতেন এবং বিদেশে চাকরি দেওয়ার নাম করে কিন্তু তিনি প্রতারণা করতেন, এমনটাই কিন্তু এসটিএফ এর আধিকারিকরা জানিয়েছেন। এবং এখন মূলত তারা যেটা জানতে চাইছেন যে এই হর্ষবর্ধন জৈন না এর যে প্রতারণা চক্র সেটা কতদূর পর্যন্ত বিস্তৃত, কে বা কারা এর সঙ্গে জড়িত রয়েছে, বাইরে থেকে তাকে কোনোভাবে মদত দেওয়া হচ্ছে কিনা, পুরো বিষয়টি কিন্তু তদন্ত করে জানার চেষ্টা করছেন এসটিএফ এর আধিকারিকরা। বেশ, অনেক ধন্যবাদ প্রীতি। গাজিয়াবাদের ঘটনায় চাঞ্চল্য এনসিআর এ, কারণ একাধিক প্রশ্ন উঠছে। একাধিক দেশের ভুয়ো দূতাবাস কেন, কিভাবে, কি উদ্দেশ্যে দূতাবাস খুলেছিল এই হর্ষবর্ধন? এ বিষয়ে এসএসপি এসটিএফ সুশীল ঘুলে তিনি কি বলেছেন শোনাবো। केबी 35 कविनगर में एक किराए के मकान में अवैध दूतावास चला रहा था और ये अपने आप को वेस्ट आर्टिका, सबोरगा, पोल्विया, लोडोनिया और इसके अलावा अन्य भी कई देशों का एम्बेसडर बताकर लोगों से बात करता था। इसके पास से कुछ गाड़ियां भी बरामद हुई है जिनमें इसने डिप्लोमेटिक तरीके की नंबर प्लेट्स लगा रखी है जो किसी भी जगह से अप्रूव नहीं है। लोगों को प्रभाव में लेने के लिए, उनसे ठगी करने के लिए, उनके दलाली करने के लिए ये कई सारी मॉर्फ फोटोग्राफ का भी इस्तेमाल करता था, जिसमें इसने अपने आप का कई गणमान्य लोगों के साथ में मॉर्फ फोटो भी बना रखे।
ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন জালিয়াতির পান্ডা হর্ষবর্ধন জৈন। তার প্রাসাদোপম বাড়িতে এই ধরনের জালিয়াতি, আশেপাশের বাসিন্দারা তারা কি বলছেন শোনাবো। नॉर्मली हम लोग जब सुबह मॉर्निंग में अपने काम पे जाते थे तो गाड़ियां यहाँ खड़ी होती थी जिसमें ब्लू कलर की प्लेट्स होती थी, और वो गाड़ियां ऑलरेडी सबके टाइम पीरियड पूरे हो चुके हैं। हमें तो शौक होता था कि टाइम पीरियड पूरे हो चुके हैं, गाड़ियां खड़ी कैसे हैं अभी तक यहाँ पर ये, तो हमें भी यूज कर रहे थे, हमें ऐसे लगता था। तो ये चीज लगती, बाकी किसी को देखा नहीं हमने कभी, कोई गार्ड्स वगैरह बैठे होते थे बाहर कभी, तो यही देखा था हमने, बस यही चीज देखी थी। जानने की कोशिश इसलिए नहीं करी, कभी कोई डाउट नहीं लगा हमें, तो नॉर्मली रूटीन निकलते हैं तो होगा, मे भी कोई होगा, तो आदमी कौन पूछता है किसी से, आजकल कुछ नहीं पूछता कोई किसी से। कभी कभी गेट खुला हुआ दिखता था तो अंदर गाड़ियां खड़ी होती थी तो वो निकल रही होती थी बाहर, ये चीज तो देखी है हमने, बस इसके अलावा तो फिर नहीं आइडिया कुछ। রাজধানী থেকে মাত্র 27 কিলোমিটার দূরে এইভাবে একেবারে জালিয়াতি চলছে। উত্তরপ্রদেশের এসটিএফ এর হানায় সেই পর্দাফাশ। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন জালিয়াতির পান্ডা হর্ষবর্ধন জৈন। একাধিক দেশের নকল দূতাবাস, এমনকি উদ্ধার হয়েছে 44.7 লক্ষের বেশি বিদেশি মুদ্রা, স্যাটেলাইট ফোন। বিহারের ভোটার তালিকা সংশোধনের ইস্যুতে উত্তপ্ত সংসদ। গতকালও আমরা দেখেছিলাম উত্তপ্ত হয়ে উঠেছিল সংসদ চত্বর, আর আজও তাই একই পরিস্থিতি। এই বিস্তারিত খবরে ফিরবো, তবে একটি বিরতির পর। দেখতে থাকুন প্রাইম টাইম। গতকালের পর আজও উত্তপ্ত হয়ে ওঠে সংসদ চত্বর, আর তার কারণ বিহারের ভোটার তালিকা সংশোধনের ইস্যু। সেই নিয়ে আমরা গতকালও দেখেছিলাম উত্তপ্ত হয়ে উঠেছিল সংসদ, আর আজও সেই পরিস্থিতি। সেখানে সংসদের মরকদ্বারের সামনে একেবারে বিক্ষোভ দেখান বিরোধীরা। কালো পোশাক পরে হাতে কালো রিবন বেঁধে বিক্ষোভ দেখান তারা। সংসদের বাইরে বিক্ষোভ, একজোট ইন্ডিয়া। প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করছেন বিরোধীরা। বিহারের ভোটার তালিকায় বাদ 52 লক্ষের বেশি নাম। দফায় দফায় তপ্ত হয়ে উঠেছে সংসদের দুই কক্ষ। আজকের মতো মুলতবিও হয়ে গিয়েছে লোকসভা। গতকালের পর আজ আবারও উত্তপ্ত হয়ে ওঠে সংসদ চত্বর। বিহারের ভোটার তালিকা সংশোধনের ইস্যুতে প্রতিবাদ করে একজোট হয় ইন্ডিয়া। সংসদের মরকদ্বারের সামনে একবার বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধীরা। কালো পোশাক পরে হাতে কালো রিবন বেঁধে বিক্ষোভ দেখান তারা। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। আজকের মতো মুলতবি হয়ে যায় লোকসভা। তৃণমূল সংসদ গতকালের পর আজও উত্তপ্ত সংসদ চত্বর। বিহারের ভোটার তালিকা সংশোধনের ইস্যুতে এই প্রতিবাদ। সংসদের মরকদ্বারের সামনে বিক্ষোভ দেখান বিরোধীরা। কালো পোশাক পরে হাতে কালো রিবন বেঁধে বিক্ষোভ। সংসদের বাইরে বিক্ষোভে একজোট হয় ইন্ডিয়া। বিরোধী দলনেতা রাহুল গান্ধী কি অভিযোগ করছেন তিনি শোনাবো। सिर्फ 52 लाख की बात नहीं है, सिर्फ बिहार की बात नहीं है। महाराष्ट्र में इन्होंने चीटिंग की। हमने सवाल पूछे इलेक्शन कमीशन से, वोटर लिस्ट दिखाइए। इन्होंने वोटर लिस्ट नहीं दिखाई। हमने कहा कि वीडियोग्राफी दिखा दीजिए, वीडियोग्राफी का कानून बदल दिया। 1 करोड़ नए वोटर्स आए थे महाराष्ट्र में और इलेक्शन चोरी किया। ठीक है, कर्नाटक में हमने रिसर्च की है थोड़ी। कर्नाटक में हमने भयंकर चोरी पकड़ी है। मैं ब्लैक एंड व्हाइट में आपको दिखाऊंगा, इलेक्शन कमीशन को दिखाऊंगा। ठीक है, ब्लैक एंड व्हाइट में कि कैसे चोरी की जाती है, कहां की जाती है। कर्नाटक में ब्लैक एंड व्हाइट में है हमारे हाथ में। ठीक है, ब्लैक एंड व्हाइट। ठीक है, और यही काम इनको पता लग गया है कि इनका जो गेम है हम समझ गए हैं। বিহারের ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদ বিরোধীদের। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনি কি বলছেন শোনাবো। I am one of the petitioners in the special intensive revision, and if you see the ECI's counter affidavit, which they have given me a copy of because I am a petitioner, they have said very clearly that we are not going to listen to Aadhaar, we are not going to listen to Epic, we are not going to do anything. Everything is within our rights. So they, like I said, every day we are saying the same thing. They are just another branch of the BJP government, and whatever documents that the poor and the marginalized have, they are not willing to accept. So it's a mass disenfranchising exercise. So these are two very moot topics that we need immediate discussion on, and it is within the rights of the opposition to demand. বিরোধী দলগুলির প্রতিবাদের পাল্টাও দিয়েছে শাসক দল। কেন্দ্রীয় শাসক দলের তরফ থেকে সে পাল্টা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তিনি কি বলেছেন শোনাবো। एक तो
लोकसभा के अध्यक्ष के गरिमा और उनके द्वारा निकाले गए नोटिस कि कोई राजनीतिक दल मकर द्वार पर धरना प्रदर्शन नहीं करेगा, लेकिन जिस ढंग से ये कर रहे हैं ये दादागिरी है। दादागिरी के सिवा और कुछ नहीं है। जहां तक SIR का है, बिहार में भी कल गुंडागर्दी हुआ विधानसभा के अंदर। यहाँ भी ये अराजकता फैला रहे हैं, आने वाले सांसदों को रोक रहे हैं, उनके द्वार पे खड़े हैं। कोई मकर ध्वज पे आके करते हैं, फिर मकर ध्वज पर हंगामा करना इनका मकसद है। पार्लियामेंट को बंधक बनाना इनका मकसद है। गरीब देशवासियों के पैसे का दुरुपयोग कर रहे हैं, ये दुर्भाग्यपूर्ण है। बहस क्यों नहीं? শুধু সংসদ নয়, বিহারের এই ভোটার তালিকা সংশোধনী ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে বিহার বিধানসভাও। SIR এর যে প্রতিবাদ সেই আজ এসে পড়ে বিহার বিধানসভাতেও। গতকালের পর আজও বিহার বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান বিরোধীরা। যে ছবি আপনারা দেখলেন একটু আগেই দেখালাম যে কিভাবে সংসদ উত্তপ্ত হয়ে উঠেছিল, আর এবার বিহারের বিধানসভা উত্তপ্ত। SIR এর আছে তপ্ত হয়ে ওঠে বিহার বিধানসভা। গতকালের পর আজও বিক্ষোভ সেখানে। জগদীপ ধনখড়ের হঠাৎ ইস্তফাতে শোরগোল পড়ে গিয়েছে রাজনীতিতে। তার কারণ বিরোধীরা তার এই অসততার তত্ত্ব মানতে রাজিই নয়। মোদির কথা না শোনায় সরতে হয়েছে ধনখড়কে। ক্যাবিনেট মন্ত্রীদের চাপে পদত্যাগ করতে হয়েছে। হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে জগদীপ ধনখড়কে। পদত্যাগ না করলে ইমপিচমেন্ট মোশন হবে এমনটা হুমকি দেওয়া হয়েছে। সম্পূর্ণরূপে চাপ সৃষ্টি করা হয়েছে এমনটাই অভিযোগ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। জগদীপ ধনখড় হঠাৎ ইস্তফা দিয়েছেন, তার পদ থেকেই অসুস্থতার কারণ মানতে নারাজ যদিও বিরোধীরা। তারা বলছে মোদির কথা না শোনায় তার পদ থেকে সরতে হলো ধনখড়কে। ক্যাবিনেট মন্ত্রীদের চাপে পদত্যাগ করতে হয়েছে, হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে। পদত্যাগ না করলে ইমপিচমেন্ট মোশন আনা হবে এই হুমকি দেওয়া হয়েছিল, আর এই হুমকির কারণে সম্পূর্ণ চাপ সৃষ্টি করা হয়েছে ধনখড়ের ওপর এমনটাই অভিযোগ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কে অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শোনাবো। Now it is seen that the thing is different. Jagdeep Dhankar ji was forced to resign by the Honorable Prime Minister and other cabinet ministers. And he was given a threat to the extent that if he did not resign within 9 PM on that date, impeachment motion will be brought against him. Therefore, this is a completely a pressure tactics had been given by the Honorable Prime Minister and the other cabinet minister for resigning Jagdeep Dhankar. This is a completely pressure tactic. This is the way they could do. Earlier you have seen one election commissioner resigned just before the election. In a constitutional body, Modi ji forces to others. এ বিষয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো। উনি এমনি সুস্থই আছেন। আমি যখন ফোন করেছিলাম ওনার সেক্রেটারি ধরেছিলেন ফোনটা ধরে, আমাকে বললেন উনি একটু বিশ্রাম নিচ্ছেন, উনি আপনার সঙ্গে পরে কথা বলবেন। তারপরে আমার সঙ্গে আর যোগাযোগ হয়নি। তবে আমি যতদূর ওনার কাছে শুনেছি উপরাষ্ট্রপতি এখন ভালো আছেন, সুস্থ আছেন। যার কি কারণে উনি তার ত্যাগপত্র দিলেন সেটা উনিই বলতে পারবেন, কিন্তু যে গ্রাউন্ডসটা দিয়েছেন ওনার রেজিগনেশন লেটারে তাতে উনি দিয়েছেন ওর মুখ্যত উনি অসুস্থ, সেই জন্য উনি পদত্যাগ করলেন। যিনি সকালে অধিবেশন করলেন পরে এ ব্যাপারে আমার কিছু মন্তব্য করার নেই। এটা অন্য কোনো বিষয় থাকতে পারে, সেটা অনেকে এটা নিয়ে গবেষণা করছেন। তা আপাত দৃষ্টিতে যে চিঠির বয়ান তাতে উনি অসুস্থ। এটা कांग्रेस सांसद मल्लिकार्जुन खड़गे এই বিষয়ে তার কি বক্তব্য শুনবো। कारण क्या है, इसके पीछे क्या राज है? हमको तो ऐसा दिख रहा है कि दाल में कुछ काला है, नहीं तो उनका हेल्थ भी ठीक है,
और वो अच्छे हमेशा अपने वोकैबुलरी को ठीक रखते हैं, लेकिन हुआ क्या है, वो हमेशा तो आरएसएस और बीजेपी को इतना डिफेंड करते थे, शायद ही वो खुद आरएसएस और बीजेपी के लोग नहीं करते थे। इतना उनका यानी निष्ठा, लॉयलिटी उनके साथ थी। तो ऐसे वक्त में उन्होंने जो राजीनामा दिया है, इसके पीछे क्या है, कौन है और इसका कारण क्या है, देश को প্রাইম টাইম এখনকার মতো এই পর্যন্ত। এরপর দেখুন নিউজ এক্সপ্রেস, তারপর সন্ধ্যা 7টায় পম্পির সঙ্গে দেখুন বেঙ্গল লাইভ।